Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা। আমি পূর্বে 3টি ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলোতে প্রথম যে ক্লাসটি ছিল সেই ক্লাসে সরল মুনাফা, যৌগিক মুনাফা কি আমি বলেছিলাম। তারপর সরল মুনাফা রিলেটেড বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান দেখেছি। আজকে শুধুমাত্র আমি যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা কি সেটা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক চক্রবৃদ্ধি মুনাফা কি। আমি আরেকটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা পূর্বের যে সরল মুনাফা কি এবং ওই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, আমি যে ক্লাস নিয়েছি ওই রিলেটেড সেই ক্লাসগুলো আপনারা দেখে আসবেন। আজকে আমি সরাসরি যৌগিক মুনাফা কি, সূত্র, আগেও আলোচনা করেছি, আজকে সংক্ষেপে আলোচনা করব, তারপর সরাসরি অঙ্কে যাব। যৌগিক মুনাফা বলতে আমি বলি যে আপনি সাপোজ কোনো একটা প্রতিষ্ঠানে কিছু পরিমাণ টাকা কোনো নির্দিষ্ট সময়ের জন্য আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে? তাহলে কি করবে, যদি এমন হয় যে প্রত্যেক বছর শেষে আপনাকে একটা মুনাফা দেয়, সেই মুনাফাটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে পূর্বের মুনাফার সাথে যোগ হয়ে সেটা কি হয়, পূর্বের যে মূলধন সেটার সাথে যোগ হয়ে দ্বিতীয় বছরের জন্য মূলধন হয়ে যায়। যেমন আমি বলি, সাপোজ 100 টাকা আপনি ইনভেস্ট করলেন কোনো একটা প্রতিষ্ঠানে 5 ইয়ার্সের জন্য। দেখা গেল যে 1 বছর পরে, আফটার 1 ইয়ার্স আপনাকে 100 টাকায় মুনাফা দিল 5 টাকা, ঠিক আছে? তাহলে এই যে সেকেন্ড ইয়ার্স, ফার্স্ট ইয়ারে, এই যে ফার্স্ট ইয়ার, অর্থাৎ ফার্স্ট ইয়ার শেষে আপনাকে 100 টাকা মুনাফা দিলে কত, 5 টাকা। সেকেন্ড ইয়ারে যে মূলধনটা হবে সেটা কি 100 + 5, এই যে ইন্টারেস্ট যেটা, এই দুইটা মিলে যে টাকাটা হবে সেটা হবে সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল, ঠিক আছে? ফার্স্ট ইয়ারের জন্য প্রিন্সিপাল কত ছিল, অর্থাৎ মূলধন ছিল এটা আর ইন্টারেস্ট ছিল এই টাকাটা। কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য মূলধনটা হচ্ছে কোনটা, এই যে আগের যে প্রথম যে প্রারম্ভিক মূলধন প্লাস মুনাফা, এই দুটো মিলে যে টাকাটা হয় সেটা হবে সেকেন্ড ইয়ারের জন্য মূলধন। তাহলে সেকেন্ড ইয়ারের জন্য যে ইন্টারেস্টটা দেবে সেটা কার উপর দেবে, এই 105 টাকার উপরে। সাপোজ ধরলাম যে এই 105 টাকার উপর মুনাফা হলো 6 টাকা, ঠিক আছে? তাহলে কি সেকেন্ড ইয়ার শেষে যে সেকেন্ড ইয়ার শেষে আমরা তাহলে কত পাচ্ছি, 105 + 6 সমান কি 111 টাকা। এই 111 টাকা থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, প্রিন্সিপাল হবে এই 111 টাকা, ঠিক আছে? এই যে রুলস, এই যে নিয়মটা, এটাকে বলা হয় কি, তাহলে কি এই যে সেকেন্ড ইয়ার অর্থাৎ 2 বছর পরে যে টোটাল টাকা পাচ্ছি এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। এটা কি চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? এখন এই চক্রবৃদ্ধি মূলধন থেকে, ঠিক আছে, আমি যদি 2 বছরের জন্য হিসাব করি তাহলে যে চক্রবৃদ্ধি মূলধনটা পেলাম, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা কি করি, প্রারম্ভিক যে মূলধনটা ছিল সেই মূলধনটা যদি বিয়োগ করি তাহলে যে বিয়োগফলটা পাবো এটা হবে কি, এটাই হচ্ছে যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা। কি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা বলা হয়, ঠিক আছে? এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে চক্রবৃদ্ধি, এই যে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু, এই চক্রবৃদ্ধি মুনাফার সমান হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন মাইনাস কি এই যে প্রারম্ভিক যে মূলধনটা ছিল, একবারে প্রথমে যে মূলধনটা ছিল সেটা, যেটা আমরা এখানে পূর্বে দেখেছি। এটা কি চক্রবৃদ্ধি মূলধন, এটা কি প্রারম্ভিক মূলধন, এটা হলো কি চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মূলধনটাকে আমরা কীভাবে সূত্রের মধ্যে প্রকাশ করি, হচ্ছে কি পি,
পি ইকুয়াল টু কি 1 প্লাস আর ডিভাইডেড এন এন ইন্টু টি মাইনাস পি। ঠিক আছে, এভাবে। এখানে এই সূত্রটা কখন ব্যবহার হয়, যখন হচ্ছে এই যে বাৎসরিক এই ক্ষেত্রে এন হচ্ছে কি একটা বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। ঠিক আছে, অনেক সময় এমন হতে পারে যে ওয়ান ইয়ারে হয়তো বা একবার মুনাফা দেয়। ঠিক আছে, ওয়ান টাইম মুনাফা দিল। আবার যদি এরকম কন্ডিশন হয়ে যায় যে 1 ইয়ারে 2 টাইম আপনাকে মুনাফা দিতে পারে, যেমন হচ্ছে কি 6 মান্থস পর পর, তাহলে কি এখানে কি 1 ইয়ারে তাহলে চক্রবৃদ্ধি, হ্যাঁ চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে কয়টি, এন হচ্ছে 2টি হচ্ছে তাহলে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকবো। ঠিক আছে, আর আমরা জেনারেলি যদি এমনটা না হয়ে থাকে তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করে থাকবো, এই চক্রবৃদ্ধি একটা বলে থাকি। এখানে হচ্ছে কি পি হচ্ছে কি মূলধন। ঠিক আছে, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে কি ইন্টারেস্ট রেট, এন হচ্ছে কি চক্রবৃদ্ধির সংখ্যা, টি হচ্ছে টাইম অর্থাৎ টোটাল টাইমটা যে কয় বছরের জন্য ইনভেস্ট করা হচ্ছে সেই টাইমটা, আর পিতে হচ্ছে কি মূলধন, তাই না। এই চক্রবৃদ্ধি মূলধনটাকে আমরা কীভাবে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধনটাকে আমরা কী দিয়ে প্রকাশ করব, সি দিয়ে। তাহলে আমরা বলতে পারি কি সি ইকুয়াল টু পি 1 প্লাস আর ডিভাইডেড এন এন ইন্টু টি। ঠিক আছে, এইভাবে আমরা চক্রবৃদ্ধি মূলধনটাকে প্রকাশ করব। আমরা আরেকভাবে চক্রবৃদ্ধি মূলধনটাকে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে কি সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে কি পি হচ্ছে কি প্রিন্সিপাল মূলধন, আর হচ্ছে কি ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন হচ্ছে কি টাইম অর্থাৎ হচ্ছে কয় বছরের জন্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফাটা কি হচ্ছে, হ্যাঁ এই যে চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা, মুনাফা সমান হচ্ছে কি সি মাইনাস পি। তাহলে কি সি সমান কি পি 1 প্লাস আর ডিভাইডেড এন মাইনাস পি। ঠিক আছে, হ্যাঁ এই যে এটা দিয়ে বুঝাইছে এমনি চক্রবৃদ্ধি আর জয় উকা দিয়ে বলছি যৌগিক মুনাফা। ঠিক আছে, এভাবে আমরা প্রকাশ হতে পারি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা গণিতের সাহায্যে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা কীভাবে নির্ণয় করা হয়, এটা আমরা কিছু গাণিতিক সমস্যা নির্ণয় করলে হয়তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা অঙ্কে যাই। এই যে একটা অঙ্ক বলছে কি জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে। চক্রবৃদ্ধি মূলধন আমরা কি জানি যে আমরা এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলিনি, বলছে কি চক্রবৃদ্ধি মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না। এখানে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। এখানে এই যে বলছে কি কত পার্সেন্ট হারে, 10% হারে, তাই না। তার মানে কি ইন্টারেস্ট, এখানে মুনাফার হার হচ্ছে কত, আর ইকুয়াল টু কি 10%। এখন এখানে বলছে কি মূলধন এখানে কি পি ইকুয়াল টু কত, মূলধন কত, ব্যাংকে কত টাকা রাখছে, এত টাকা জমা রাখেন, মানে কি এটাই মূলধন। পি সমান হচ্ছে কত 3000 টাকা। বলছে কি প্রথম বছরান্তে, মানে কি 1 বছর শেষে, হ্যাঁ তাহলে কি সময় এন ইকুয়াল টু কি 1 বছর, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে কি সি ইকুয়াল টু হোয়াট, চক্রবৃদ্ধি মূলধন কি সি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে এখানে পি হচ্ছে কত টাকা 3000, তাই না। হ্যাঁ 1 প্লাস আর বলতে হচ্ছে কত 10%, এন বলতে কি 1 বছর, তাই না। তাহলে হচ্ছে কত 3000, 1 প্লাস কি 10% বলতে কি এই যে আমরা কী বলি যে পার্সেন্টেজ উঠিয়ে দিলে কী হবে 10 ইন্টু কি পার্সেন্টেজ মানে কি 1/100, কোনো কিছু পাওয়ার 1 মানে কি ওইটাই,
তাহলে কি এখানে শূন্য শূন্য কেটে যায়, এখানে হচ্ছে কত 3000 ইন্টু 1 + 1 ডিভাইডেড কি 10, তাই না? তাহলে এটাকে আমরা আসলে আমি ভাঙাভাঙি করতেছি এই কারণে ডিটেলস, যারা ম্যাথে দুর্বল তাদের সুবিধার জন্য। তাহলে কি এটা নিচে 1, তার মানে কি 1 আর 10 হলো সকলে 10। তাহলে কি হবে 10কে 1 দিয়ে ভাগ করলে 10, 10 কি হবে লবের সাথে গুণ হবে 10 প্লাস কি 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 কি হবে লবের সাথে গুণ হবে এককে 1। তার মানে এখানে হচ্ছে উপরে 11 নিচে 10, 0 0 কি কেটে গেল। তাহলে কি এখন এটা গুণ করি, তাই না? 3 11 কত হয় 33, আর কত রয়েছে 2টা শূন্য। তাহলে কি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত আসলো 3300 টাকা। এখন যদি এই অঙ্কটাতেই যদি বলতো এই প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, না বলে যদি বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, যদি এটা বলতো তাহলে এখানে অ্যান্সার পেলাম কত, এটা, তাই না? ঘ নম্বর। যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত এটা বলতো তাহলে কী হতো, তাহলে আমরা বলতাম চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান কি সি মাইনাস পি। সিতে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে হচ্ছে কত 3300। পি হচ্ছে কি মূলধন, মূলধন বলতে কি যে টাকাটা উনি ইনভেস্ট করছেন 3000 টাকা, ঠিক আছে 3000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয় 0 0 0 3 কি 300, তাই না? তাহলে কী হতো আর 3 3 0, তাহলে কি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কত 300 টাকা। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। কি বুঝতে পারছেন তো? কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। এই যে একটা অঙ্ক, এখানে কি বলছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, 3 বছরে, ঠিক আছে? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধনটা আমরা কি চক্রবৃদ্ধি মূলধন কত মানে কি সি নির্ণয় কত বলছে, তাই না? সি ইকুয়াল টু কি পি 1 + r⁴n, তাই না? এখানে সি কত দেওয়া রয়েছে, সি হচ্ছে সরি পি, এখানে এখানে পি বলতে কত, পি হচ্ছে 8000 টাকা, তাই না? 8000 কি টাকা, এখানে বার্ষিক কত মুনাফায় আর দেওয়া রয়েছে কি 10%, তাই না? কত বছর 3, এন দেওয়া রয়েছে কত, এন দেওয়া রয়েছে 3 বছর, তাই না? এখানে সি ইকুয়াল টু কি হোয়াট। আচ্ছা, আমরা যদি এখানে মানটা বসাই 8000 1 প্লাস আর বলতে কি 10%, এর পাওয়ার হচ্ছে কত, এনের মান হচ্ছে কত 3, তাই না? এখানে 8000, এটা কীভাবে লেখা যায় 10কে এই যে পার্সেন্টেজ থাকে মানে কি 1 ডিভাইডেড কত 103, তাই না? এটাকে যদি আমরা কাটি 0 0 কেটে যায়, তাহলে এখান থেকে কত 8000, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1 ডিভাইডেড কি 100, এখানে 3, তার মানে কি 8000। তাহলে এখান থেকে আমরা কি ভগ্নাংশ যোগ করলে কত পাই 10, এর নিচেও কি 1, তার মানে কি 10কে 10 + 1 3। যারা ভগ্নাংশ যোগ বিয়োগে প্রবলেম আছে অবশ্যই আপনারা আমার ভগ্নাংশ রিলেটেড যে আমি ভিডিওগুলো আপলোড করেছি সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে অবশ্যই আপনাদের এই ভগ্নাংশ সম্পর্কিত যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্যাগুলো থাকবে না। এবং সেখানে আমি দেখেছি কীভাবে শর্টকাটে বড় বড় কয়েকটি দশমিক ভগ্নাংশের কীভাবে গুণ নির্ণয় করা যায়, ভাগ নির্ণয় করা যায়, সেগুলো দেখে আসবেন, উপকৃত হবেন অবশ্যই। এখানে কি এখানে তাহলে কি হয় 8000 গুণন কি এখানে 11 ডিভাইডেড 10, এরপর কি 3, তাই না? আমরা 8000 লিখি, 3 মানে কি 3টা না। আমি এভাবে কেন লিখতেছি, পরীক্ষার হলে কিন্তু আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তখন আপনি কীভাবে ক্যালকুলেশনটা করবেন। অতএব যেন আপনি সহজে ক্যালকুলেশনটা করতে পারেন। আমি এই পদ্ধতিতে করাচ্ছি, এটা আরেকটা পদ্ধতিতে করা যেতে পারে, আমরা করতে পারবো। যেই পদ্ধতিতে করলে হয়তো আরও সহজে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আগে এই পদ্ধতিতে করি, তারপর আমি ওই পদ্ধতিতে যাচ্ছি। তাহলে এখান থেকে কি হয় 0 0 কেটে যায়, 0 0 কেটে এই 0 0 কেটে যায়। তাহলে এখানে হচ্ছে 8 গুণন কি 11 গুণন 11 গুণন 11, তাই না? এখন আমরা গুণ করি,
এটা কি 8 আর 11 গুণ করলে কত হয়? 88, তাই না? 11 গুণ করলে হয় কি 121 আমরা জানি। এখন গুণ করে দিই। 8 একে 8 আর 2 গুণে 16 6 হাতে গেল 1, 8 একে 8 9, 8 একে 8 আর 2 গুণে 16 6 হাতে গেল 1, 8 একে 8 9, তারপরে কি 8 8 6 14 4 হাতে গেল 1 10, 10 6 16 6 হাতে গেল 1, 9 একে 10। তাহলে আমরা টোটাল কত পাচ্ছি? 2648 টাকা। এটা কি চক্রবৃদ্ধি? হ্যাঁ, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত? 10,000, এখানে কত? 10,648 টাকা হচ্ছে, তাই না? আচ্ছা, আমি আরেকটু দেখি ক্যালকুলেশন করে। এখানে উত্তর ঠিক আছে, ঠিক আছে। এখানে হবে 2648 হবে একটা, ঠিক আছে। তার মানে অপশনগুলো এখানে ভুল দেওয়া রয়েছে। 2648, এই যে 2648 টাকা হবে এই অঙ্কটা। হ্যাঁ, এভাবে কি আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারি, তাই না? এখন যদি বলতো এটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বললে আমরা কি করতাম? হ্যাঁ, এই যে চক্রবৃদ্ধি মুনাফা যদি নির্ণয় করতে বলতো, মুনাফা ইকুয়াল টু কি? সি মাইনাস পি। সি হচ্ছে কি 2648, আর পি আমরা এখানে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল অঙ্কটাতে? হ্যাঁ, 8,000 টাকা, তাই না? 8,000, তার মানে কি এই যে চক্রবৃদ্ধি, আমরা তো জানি চক্রবৃদ্ধি মুনাফার সঙ্গে কি চক্রবৃদ্ধি মূলধন থেকে যে প্রারম্ভিক মূলধন সেটা বিয়োগ করলে আমরা যেটা বিয়োগফল পাবো সেটাই হবে কি আমাদের উত্তর, তাই না? 6 8 আছে 10 2, তার মানে চক্রবৃদ্ধি মুনাফা যদি বলতো তাহলে এটা উত্তর হইতো, আর চক্রবৃদ্ধি মূলধন বললে হবে এটা অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটাই যদি দেখা গেল যে আমি এভাবে না করি, অন্যভাবে করি, যেটা আমি প্রথমের যে ক্লাস এবং কি এই ক্লাসের শুরুতেও আমি বলেছিলাম, কি বলেছিলাম যে সাপোজ আপনি 100 টাকা আপনি কী করলেন? 3 বছরের জন্য রাখলেন, তাই না? 3 বছরের জন্য রাখলেন, তাহলে কি সাপোজ বছর শেষে আপনাকে কত দেয়? 500 টাকা দেয়, সরি 5 টাকা। তাহলে এই প্রথম বছরে 100 টাকা কত দিল? 5 টাকা দিল। তাহলে প্রথম বছর শেষে আপনার মূলধন কত হইল? হ্যাঁ, এই যে চক্রবৃদ্ধি মূলধন কত হইল? 100 + 5, অর্থাৎ এই যে 1 বছর শেষে 100 টাকায় মুনাফা দিল 5 টাকা, মূলধন প্লাস মুনাফা এই দুইটা মিলে যে টাকাটা হবে এটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? 105 টাকা। এখন এই যখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব, তখন করা হয় কি, এই প্রথম বছর শেষে যে টোটাল যে টাকাটা হইলো এটা হবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে, এটা হবে কি মূলধন, এটা হবে কি দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বছরে এটা হবে মূলধন, তখন এটার উপরে আপনাকে মুনাফা দিবে। সাপোজ এটার উপর মুনাফা দিল আপনার 6 টাকা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছর শেষে আপনার টোটাল টাকা যেটা হইলো কত? 111 টাকা। এটা হলো কি দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? তাহলে এই টাকাটা হবে কি তৃতীয় বছরের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন, তৃতীয় বছরের ক্ষেত্রে। তখন এই তৃতীয় বছর শেষে আপনাকে এই টাকাটার উপর মূলধন দিবে, মুনাফা দিবে। ধরেন যে মুনাফা হলো কি 8 টাকা। তাহলে তৃতীয় বছর শেষে, হ্যাঁ, এই যে তৃতীয় বছর শেষে যে তৃতীয় বছর শুরুতে যেটা মূলধন ধরা হচ্ছে এবং মুনাফা যেটা হচ্ছে এটা যোগ করলে যেটা পাওয়া যায় সে দেখি 8 একে 9 1 কত? 119 টাকা। এই 19 টাকা হলো কি, হ্যাঁ, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? এই এই অঙ্কটা আমরা কীভাবে সরল মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগ করে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা দেখি, এই যে এই অঙ্কটাই, ঠিক আছে? এই অঙ্কটাই আমরা কি এই যে সরল মুনাফার সূত্র প্রয়োগ করে আমরা চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবো। আচ্ছা, কীভাবে নির্ণয় করতে পারি? এই যে ফার্স্ট ইয়ারের জন্য, ঠিক আছে, অর্থাৎ প্রথম বছরের ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম বছরের ক্ষেত্রে কি I = কি PNR, এখানে কি পি বলতে হচ্ছে কত টাকা?
8,000 টাকা, এন হচ্ছে কত টাকা, 3 বছর, তাই না? এন 3 বছর, এখানে আর হচ্ছে কি 10%, তাহলে কি আই ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, তাহলে হচ্ছে পি হচ্ছে কত, 800, এন হচ্ছে 3, 10%, এই তো 8,000 গুণ 3 গুণ এটা কি 10/% মানে কি 1/100, তাই না? 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, তাহলে হচ্ছে কত, এখানে 3 আসছে 24, 2টা 0, তাই না? তাহলে এখানে দেখেন প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হচ্ছে, এই যে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি, এই যে মূলধন প্লাস মুনাফা, ঠিক আছে? মূলধনটা কত ছিল, 8,000 টাকা, এখানে মুনাফা কত পাইছে, 2,400 টাকা, এই দুইটার যোগফল হবে 0 0 0 4 0 4, 8 আর 2 কত, 10, ঠিক আছে? এই প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটা। এখন এই দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা কি হবে, যেহেতু দেখেন এখানে কিন্তু এই টাকাটা 3 বছরের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? এখানে যে অঙ্কটা বলা হয়েছে এই অঙ্কটা কিন্তু কি, এই 10% হারে 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? 3 বছরে, তার মানে কি এটা প্রথম বছর আমরা এই টাকাটা রেখেছিলাম, এই টাকাটার সুদ পেলাম এটা, হ্যাঁ। এখন প্রথম বছর শেষে তাহলে কি টোটাল টাকাটা হইলো কোনটা, এইটা, এই টাকাটা হবে কি দ্বিতীয় বছরের, হ্যাঁ, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, এটা হবে মূলধন, ঠিক আছে? দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু ওটা হবে মূলধন পিএনআর। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন হচ্ছে কত, 10,400, ঠিক আছে? এন হচ্ছে কি 1, ও সরি আমি একটা কথা বলি, এখানে ভুল হয়েছে, এখানে 3 না, মানে এটা প্রথম বছর বলতে 1 বছরের জন্য এটা ধরা হয়, ঠিক আছে? এটা হবে 1, হ্যাঁ 1, এখানে হবে কি 1, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1, তার মানে কি এটা হচ্ছে কত, 800 টাকা, ঠিক আছে? কত হচ্ছে 800 টাকা, তার মানে এটা হচ্ছে কত টাকা, 800 টাকা, তাহলে এখানে কত হচ্ছে 8,800 টাকা, ঠিক আছে? তাহলে কি প্রথম বছরের ক্ষেত্রে মূলধন হচ্ছে কত, 8,800 টাকা, ঠিক আছে? তার মানে কি দেখেন এই টাকাটা 1 বছরের জন্য রাখলাম, তাই না? 1 বছরে কতটুকু এই টাকাটা যে আমি রাখলাম, তাহলে প্রথম বছরে 10% হারে 1 বছরে কত টাকা, কত মুনাফা পাবো, সেটা হচ্ছে কি 800 টাকা। আমরা এই সরল মুনাফার সূত্র নির্ণয় করেও আমরা বের করতে পারি 800 টাকা। তাহলে কি তাহলে টোটাল টাকাটা কত হচ্ছে, এটা হচ্ছে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ কি চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, বা এটা বলা যেতে পারে মুনাফা আসল, ঠিক আছে? মুনাফা আর আসল কত হচ্ছে 8,000 প্লাস 800 সমান কত, 8,000 টাকা। এই দ্বিতীয় বছরের ক্ষেত্রে যেটা হবে, এই যে 8,800 টাকা যেটা আমরা পেলাম মুনাফা প্লাস আসল, এইটা হবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন। তাহলে কি এন ইকুয়াল টু 1, দ্বিতীয় বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছর মানে কি একটা বছর, এই জন্য এন হচ্ছে এত বছর, ঠিক আছে? 1 বছর, এখানে আর কি ওই পার্সেন্টেই থাকবে, পার্সেন্ট ওইটাই থাকবে, শুধুমাত্র কী হবে মূলধনটা চেঞ্জ হবে। প্রথম বছর শেষে যে মুনাফাটা আসবে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়ে কি দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন চেঞ্জ হচ্ছে, আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটাই কি মূলধন হলো, দ্বিতীয় বছরের ক্ষেত্রে এখন যে আমরা মুনাফাটা, তাহলে এটা কি দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমরা যে মুনাফাটা পাবো সেটা কি প্রথম বছরের যে মূলধন যেটা ছিল প্লাস মুনাফা যেটা, সেটার টোটালটাই হবে কি দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন। এখন এটার ক্ষেত্রে আমরা কি করি, তাহলে আমরা এটাকে I2 দিই নাকি, আগেরটাকে I1 দিই, এটাকে I1 দিই, এটাকে I2 দিই, তাহলে এখানে পি হচ্ছে কত 8,800 গুণন এন তো হচ্ছে 1, আর হচ্ছে কি 10 বলতে 10% বলতে 10/কত 100, 0 0 কেটে যায়, 0 0 কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি 880 টাকা, তাহলে এখানে কি এই যে
দ্বিতীয় বছরান্তের শেষে, হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন, এটা প্রথমটার ক্ষেত্রে তাহলে C1 দিই, তাহলে এটার ক্ষেত্রে কী দিই, C2 দিই। দ্বিতীয় বছরান্তের শেষে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত, 8,800 যোগ 880 যোগ করলে কত, 0,8,8,8,0,6 হাতে গেলো 1,9, এত টাকা। ঠিক আছে, দ্বিতীয় বছর শেষে কি এটা পেলাম, তাই না? এখন এই টাকাটা আবার তৃতীয় বছরের ক্ষেত্রে এটা কি হবে, এটা হবে মূলধন তৃতীয় বছরের ক্ষেত্রে। ঠিক আছে, 9,6,8,0 এন তো ওই এক বছরই হবে, শুধুমাত্র 3 নাম্বার তৃতীয় বছর যেহেতু একটা বছর এন, আর তো হচ্ছে কি 10%, এটার ক্ষেত্রে কি I3 ইকুয়াল টু হোয়াট, দেখো কি I3 সমান কি PNR। ঠিক আছে, পি হচ্ছে কত, 9,6,8,0, এন হচ্ছে কি 1, আর 10 বলতে কি 100, তাই না? 0 কেটে যায়, 0 কেটে গেলো, তাহলে এখানে 9,600 কি 968 টাকা, তাই না? তাহলে এখানে এই তৃতীয় বছরান্ত শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হচ্ছে, 9,6,8,0 মূলধন প্লাস কি এই যে মুনাফা 9,968, তার মানে 8 0 যোগ করলে 8, 6 8 14 4 হাতে গেলো 1, 10 আর 6 16 6 হাতে গেলো 1, 9 1 10। ঠিক আছে, তার মানে কি চক্রবৃদ্ধি মূলধন এটা পেলাম। তৃতীয় বছর শেষে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেলাম কত, 2,648। দেখেন আমরা যে আগে অঙ্কটি করেছিলাম, ফার্স্ট স্টেপে যে অঙ্কটি করেছিলাম, এখানে আমরা কি দেখেছিলাম 2,648 টাকা। ঠিক আছে, এই একটা নিয়ম। আর হচ্ছে আরেকটা, যদি এইভাবে যদি এই যে পাওয়ার থাকে, যদি এইভাবে করতে কারো ভয় লাগে, তাহলে অবশ্যই আপনারা কী করতে পারবেন, এভাবে করতে পারবেন যে প্রথম বছরের ক্ষেত্রে আপনারা প্রথম বছরের ক্ষেত্রে কি আপনারা এটা ধরে নিলেন, প্রথম বছরের ক্ষেত্রে কি যে মুনাফাটা সেটা নির্ণয় করলেন I1, এখানে দেন P1 N1 R1 দেন। ঠিক আছে, হ্যাঁ, P1 N1 R1 এটা পাইলাম, এখানে মুনাফাটা পাইলাম, এই মুনাফা আর আসলটা যোগ করে কি C1 পাইলাম। ঠিক আছে, এই C1টা কি দ্বিতীয়টার ক্ষেত্রে কি মূলধন, এটাকে P2 দেন, N2 দেন, R2 দেন। ঠিক আছে, এখানে P2 N2 R2, এখন কি এখানে P2 আমরা এখানে মান পাইলাম। ঠিক আছে, তারপর কি এক্ষেত্রে I3 অর্থাৎ কি P3 N3 R3 দেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি যেভাবে ইন্ডিকেট করেন করতে পারবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনার এই হবে। তাহলে এখানে বলা যেতে পারে যেটা, যে আপনার চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যেটা হবে সেটা কি, প্রথম যে আপনার মূলধনটা আপনি দেওয়া হয়েছে সেটার উপরে এক বছরে আপনি মুনাফাটা পেলেন, এই মূলধন মুনাফা যোগ করে এটা হবে কি দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয় মূলধন। এখন এই দ্বিতীয় বছরের আবার কি সরল মুনাফা সূত্র প্রয়োগ করে আপনি মুনাফাটা বের করলেন। এখন এটা এই মূলধন আর এই মুনাফা যোগ করলে দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন এটা। এখন দ্বিতীয় বছরের শেষে যে চক্রবৃদ্ধি মূলধন এটা তৃতীয় বছরের ক্ষেত্রে মূলধন। এখন এই সরল মুনাফার নির্ণয় সূত্র ব্যবহার করে এই মূলধনটাকে ব্যবহার করে কি আমরা কি মুনাফা পাচ্ছি, এই মুনাফা আর এই মূলধন যোগ করলে তৃতীয় বছর শেষে যে চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও বা আমার এই গাণিতিক সমস্যার যে সলিউশন, এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিবি ম্যাথ একাডেমি সবসময় আপনাদের পাশে রয়েছে, কীভাবে সংক্ষেপে সহজে এবং কি রিটেন পরীক্ষার জন্য এই অঙ্কগুলো আসতে পারে, কীভাবে সহজে করতে পারবেন, কয়েক পদ্ধতিতে শর্টকাট এবং ডিটেলস এই পদ্ধতিতে আলোচনা করে থাকে। আপনারা বিবি ম্যাথের পাশে থাকবেন, অবশ্যই বিবি ম্যাথ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।